आ आ आ आ चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। हमको अब तक आशिकी का वो ज़माना याद है। चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। चोरी चोरी हमसे तुम आकर मिले थे जिस जगह। चोरी चोरी हमसे तुम आकर मिले थे जिस जगह। ना 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 आंसू बहाना याद है। चोरी चोरी हमसे तुम आकर मिले थे जिस जगह। चोरी चोरी हमसे तुम आकर मिले थे जिस जगह। मुद्दतें गुजर गई पर अब तक वो ठिकाना याद है। मुद्दतें गुजर गई पर वो ठिकाना अब तक याद है। हमको अब तक आशिकी का वो ज़माना याद है। चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটির বলদি। প্রচুর বার বেড়েছে একটা মানুষের কষ্ট যন্ত্রণার জায়গায় দাঁড়িয়ে যে উল্লাস, যে আত্ম উল্লাস করা যায়। একজন কাছের মানুষ বলবো না, একজন পরিচিত মানুষ যাকে শত্রু রূপে মেনে নিয়েছে, তার ক্ষতিতে যে মানুষ কিভাবে উল্লাস করতে পারে, এই ইতর, এই বজ্জাত, এই জানোয়ারকে না দেখলে বিশ্বাস হয় না। বিশ্বাস করুন, মানুষও এমন হয় যে নাকি এক সময় বন্ধুত্বের পরিচয় দিয়েছে, আমি বন্ধু, আমি করেছি ভাই। কি করেছো? যার জন্য প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে তোমাকে লাইভ করে করে বলতে হচ্ছে আমি করেছি। কে শুনতে চেয়েছে তোমার করা? তুমি নিজে চেঁচে পড়ে করেছো। কারণ তোমার সাবস্ক্রাইবার গেইন করার জন্য সীমাদির হাতটা দরকার ছিল। সেই জন্য ওই ভণ্ডামিটা মারার জন্য রাত্রি 12:30টার সময় তুমি সীমাদিকে ফোন করে যেতে চেয়েছিলে। তুমি সীমাদিকে বলেছিলে আমি কি যাব, আমি আসছি। সীমাদি তোমাকে ডাকেনি। আমি সীমাদির সঙ্গে কথা বলেছি। আমি বলেছি আজকে একটা মানুষের হাজবেন্ড, মানে কি বলবো, একটা মানুষের হাজবেন্ড জমে মানুষের টানাটানি, হ্যাঁ, জমে মানুষের টানাটানি, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে একজন মানুষ। তার স্ত্রী হাসপাতালে দিন রাত্রি এক করে পড়ে রয়েছে। তার ছেলে অর্থের জন্য তাকে দোকান খুলতে হচ্ছে। একটা মানুষ, একটা সন্তান, একটা বাচ্চা ছেলে কোন পরিস্থিতিতে থাকলে
তাদের পরিবারের অর্থনৈতিক পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে থাকলে বাবাকে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়তে দেখার পরেও গিয়ে দোকান খোলে? বুঝিস ইতরের বাচ্চা, বুঝিস? হ্যাঁ, তোর ইত্রামি। তুই মানুষ রূপে শয়তান না, তুই কারো মানুষ, তুই মানুষই না, তুই মহাকালের ভক্ত। তোকে একজন মানুষ গিয়ে ওখানে রিকোয়েস্ট করছে, ম্যাডাম যে তুমি এই সময়টা তুমি এরকম বলো না। তুই এত বড় বজ্জাত নচ্ছার মেয়ে ছেলে, তুই তারপরেও বলছিস সত্যি বলার জন্য সময় লাগে না। কিসের সত্যি মারাচ্ছিস তুই? এত মানুষ, হাজার হাজার চোখ দিয়ে তারা সীমাদিকে দেখছে, হাজার হাজার চোখ, হাজার হাজার মন দিয়ে তারা বিশ্লেষণ করছে মানুষটাকে। তোর মতন একটা ইতরের জাত বসে বিশ্লেষণ না মারালেও চলবে। সীমাদি কি? সীমাদি নিজে পরিচয় করে দিয়েছে তার ওয়াইটি জার্নিতে। সীমাদি কি? আজকে প্রত্যেকটা মানুষ, তার সহ ক্রিয়েটাররা, পক্ষে বিপক্ষে সহ ক্রিয়েটাররা, হাতে গোনা কয়েকটা মানুষ ছাড়া তোরা বাদবাকি প্রত্যেকটা ক্রিয়েটার, প্রত্যেকটা মানুষ ওই মানুষটার জন্য প্রার্থনা করছে যে সীমাদির স্মৃতির সিঁদুরকে অক্ষয় করে দাও, স্মৃতির সিঁদুরকে রক্ষা করো ভগবান, রক্ষা করো। যে মুসলিম ধর্মের রয়েছে তারা আল্লাহকে ডাকছে, আর তোর মতন ইতর আজকের ডেটেও মানুষটাকে খামচিয়ে মাংস ছিঁড়ে খেতে তোর লজ্জা করছে না? আজকের ডেটেও লজ্জা করছে না? তুই নিজেকে মানুষ বলিস? হ্যাঁ, সীমাদি তোর ভাইয়ের বাড়িটাকে ক্লাব ঘর বানিয়ে দিয়েছে। কি করে ক্লাব ঘর বানালো? এই জানোয়ার, সীমাদি কি করে ক্লাব ঘর বানালো? সীমাদিকে যদি তারা ওই বাড়িতে ঢুকতে না দিত, সীমাদি কখনো ঢুকতে পারত? তোর ভাইয়ের বাড়িতে পিকনিক, তোর ভাই নিজে মানুষকে নিমন্ত্রণ পাঠিয়েছিল ওয়াইটিতে এসে যে যারা যারা আসতে চাও প্রত্যেকে আমার বাড়িতে এসো। হ্যাঁ, সেটা সীমাদির দোষ? আজকে ক্রিয়েটাররা তোর ভাইয়ের বাড়িতে গেছে, সেটা সীমাদির দোষ? সীমাদি ওর বাড়িটাকে ক্লাব ঘর বানিয়ে দিয়েছে। সীমাদি নিজের স্বার্থে ওই বাড়িতে গেছিল, তোর ভাইয়ের স্বার্থ ছিল না? তাহলে তোর ভাই মাঝরাত্রিরে উঠে কান্নাকাটি করে কেন লাইভ করেছিল, ভিডিও করেছিল? হ্যাঁ, যে তোমরা আমাকে বাঁচাও, আমাকে থানার থেকে ফোন করছে, আমার বাচ্চা নিয়ে যেতে বলছে, জানি না আমার বাচ্চাকে নিয়ে কি করবে, হয়তো বাচ্চাকে নিয়ে মেরেই ফেলবে। হ্যাঁ, তখন সীমাদির দরকার হয়েছিল কেন? সীমাদি যেদিনকে গেছিল তোর ভাই জানতো না যে সীমাদির পতিতালয়ে জন্ম? তোর ভাই জানতো না যে সীমাদি পরকিয়া করে? জানতো না? তাহলে ঢুকতে দিয়েছিল কেন? কি প্রয়োজন ছিল সীমাদির? সীমাদি তো স্বার্থপর। সীমাদি তোর ভাইকে ব্যবহার করেছে, সীমাদি তার পুরো সাবস্ক্রাইবার খেয়ে নিয়েছে, তোর ভাইয়ের চ্যানেল ডুবে গেছে, তোর ভাইকে কেউ দেখে না। ভাই কুকর্ম করলে কেউ তাকে দেখে না। যে কুকর্ম মিথ্যাচারিতা করবে, মানে কি বলে, ভিউয়ার্সরা তাকে এইভাবে ছুঁড়ে ফেলে দেবে। এটাই নিয়ম। ওয়াইটির মার্কেটে টিকে থাকতে গেলে তার একটাই প্রসেস, সত্যতা। হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন মুখ, যার মধ্যে কোনো মুখোশ নেই, বাইরে এবং ভিতরে ক্রিস্টাল ক্লিয়ার ক্যারেক্টার, যার ভেতরে যা বাইরেও তাই, যেটা সীমাদির রয়েছে। আর যেই কারণের জন্য আজকে প্রত্যেকটা মানুষ সীমাদির হাজবেন্ডের জন্য আজকে ঠাকুরের কাছে প্রার্থনা করছে। দেখেছিস সীমাদিকে? এই জানোয়ার, দেখেছিস সীমাদির মুখটা? দেখেছিস? একটা মানুষের কাছের মানুষ যখন হাসপাতালে জমে মৃত্যুতে টানাটানি করে, আর সেই সময় তার কাছের মানুষ যারা তাদের বাড়ির লোক তারা বাইরে বসে থাকে, আর তারা ওই যন্ত্রণাটা দেখে কিন্তু তাকে রিলিফ দিতে পারে না। তারা কতটা অসহায় হয় ইতরের বাচ্চা, তুই বুঝবি না। যেদিন তুই পরিস্থিতিতে তুই পড়বি, সেদিনকে রিয়ালাইজ করবি যে একটা মানুষের ফ্যামিলির লোক জবে মৃত্যুতে টানাটানি করলে, হাসপাতালের বেডে প্রাণ সংশয়ে থাকলে তার বাড়ির লোকের কি পরিস্থিতি থাকে।
আমি দেখেছি আমার বাবাকে 17টা দিন হাসপাতালের বেডে যবে মানুষে টানাটানি করেছে, সীমাদির মতন এইরকম আমার মা সারা দিন হাসপাতালে পড়ে থাকতো সকাল থেকে রাত্রি পর্যন্ত। যেহেতু ছেলেদের ওয়ার্ড ছিল, রাত্রে তাকে থাকতে দেওয়া হতো না, সে নিচে এসে ঘুমাতো। বুঝতে পারিস আজকে কতটা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকলে একজন স্বামীকে হাসপাতালের বেডে শোয়ানোর পরে আইসিইউর বাইরে থেকে তার স্ত্রী লাইভ করতে পারে, ভিডিও করতে পারে, কতটা অর্থের দরকার থাকলে বুঝিস? বুঝিস অমানুষের বাচ্চা, বুঝিস? হ্যাঁ, আজকে দেখ গিয়ে জয়াদিকে, আজকে জয়াদিকে দেখ, আজকে কৃষ্ণাদিকে দেখ, তাদের কি স্বার্থ? তাদের চ্যানেল নেই। আজকে আমি হলপ করে বলতে পারি, যদি তাদের চ্যানেল থাকতো এতদিনে বলতিস, এতক্ষণে বলা হয়ে যেত যে তারা টাকার জন্য সীমাদির পাশে গিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আজকে তাদের চ্যানেল নেই, তাই সেই কথাটা বলতে পারছিস না যে সীমাদির পাশে তারা অর্থের জন্য, তাদের চ্যানেল গ্রো করার জন্য দাঁড়িয়েছে। কে মনিটাইজেশন অন করে হ্যাঁ ভিডিও করলো, তোর ফুটোয় জ্বালা লেগে গেল কেন রে ভাই? কেন? তারা গেছে, তারা ওখানে গিয়ে সময়টা ব্যয় করেছে, দেখেছে মানুষের আপডেট দরকার, ঠিক আছে ভিডিওটা তো ছাড়ছি, মনিটাইজেশন অনটা থাকলে থাকুক। লাখ লাখ টাকা ঢুকে গেছে, লাখ লাখ টাকা ঢুকে গেছে ওই কয়টা ভিডিওর থেকে। হ্যাঁ, এত হিংসা এদের মনে, এত নিকৃষ্ট মানসিকতার এরা, যে একটা মানুষ সীমাদি কেন লাইভ করতে করতে শুভদাকে নিয়ে কেপিসিতে আসলো, পেছনে কেন বসলো না, সামনে কেন বসলো? আচ্ছা তোমরা বলো তো ভিউয়ার্স, একটা মানুষ শ্বাসকষ্টের পেশেন্ট, তার ওয়াইফ পেছনে কি করে বসবে যেখানে পেশেন্টটা বসেছে তার পাশে মানে অক্সিজেন সিলিন্ডারটা রয়েছে? একটা অক্সিজেন সিলিন্ডার কত বড় হয়, সেখানে আরেকটা মানুষ বসার জায়গা থাকে? থাকে বসার জায়গা? হ্যাঁ, সেই মানুষটার অক্সিজেন দিতে দিতে তাকে নিয়ে আসা হয়েছে। এমন তাদের ভাব যে আজকে সীমাদির হাজবেন্ড, সীমাদির মায়া দয়া নেই, রাত্রি কে যাচ্ছে? সীমাদি যাচ্ছে, না খেয়ে কে আছে? সীমাদি যাচ্ছে, চোখের জলের পর জল কার পড়ছে? সীমাদির পড়ছে, যন্ত্রণায় ছটফট কে করছে? সীমাদি করছে। আদিক্ষেতা কে মারাচ্ছে? এইসব ইতরের বাচ্চাগুলো আদিক্ষেতা মারাচ্ছে, এইসব ইতরের বাচ্চাগুলো আদিক্ষেতা মারাচ্ছে, ক্যামেরা খুলে মানুষকে বোঝাচ্ছে, দেখো দেখো তার স্বামীর প্রতি আমাদের কত দরদ। তার দরদ নেই, তার দরদ নেই। তোকে বলেছিল, তোকে বলেছিল জানোয়ার যাওয়ার জন্য, তোকে বলেছিল যে যাও, তুমি যাও, আসো আসো, তুমি আমার হাজব্যান্ডকে কেপিসিতে নিয়ে আসছি, তুমি আসো, বলেছিল তোকে? আমি সীমাদির সঙ্গে কথা বলেছি, একবারের জন্য সীমাদি তোকে ডাকেনি, একবারের জন্য ডাকেনি। তুই যেচে পড়ে গেছিলিস, কারণ কারণ সীমাদির সাবস্ক্রাইবারগুলো, সীমাদির ভিউয়ার্সগুলোকে ক্যাপচার করার ইচ্ছা ছিল তোর, এবং সীমাদির মারফত ওই ননখোকার বাড়িতে ঢোকার, মানে ননখোকার কাছাকাছি ঢোকার, সীমাদিকে আউট, তুই ইন হওয়ার ইচ্ছা ছিল। বহু দিন থেকে সেটা তুই চেষ্টা করে গেছিস, প্রথম দিন থেকে, ডে 1 থেকে। এই জন্য তুই সীমাদির সঙ্গে যোগাযোগ রেখেছিলিস। যেদিনকে সীমাদি ওই বাড়িতে প্রথম গেছে সেই দিনও তুই ফোনে সীমাদির সঙ্গে পুরো দমে ছিলিস। সীমাদি কি করছে, সীমাদি কখন কথা বলছে, সীমাদি অটো করে গেছে না টোটো করে গেছে, সীমাদি কখন নেমেছে, কত টাকা ভাড়া নিয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং তুই নখদর্পণে রেখেছিস। কারণ সীমাদির পেছনে ছুরিটা ভোকার জন্য তুই অনেক দিন থেকে চেষ্টা করছিলিস, অনেক দিন থেকে চেষ্টা করছিলিস। সীমাদির মাথার উপর পাড়া দিয়ে তুই চলবি এবং সীমাদিকে আউট করে দিয়ে তুই ওখানে ইন হবি। তোর কথায় ননখোকা উঠবে আর বসবে, উঠবে আর বসবে। দেখ, যখন থেকে তোরা ননখোকাকে পরিচালনা করা শুরু করেছিস, ননখোকার চ্যানেল ঢুস, ননখোকার ভিউজ ফুস, সেই দিন থেকে ফুস হবে। কারণ মানুষ ভণ্ডামি, অসভ্যতামি মানুষ নিতে পারে না। আজকে সীমাদি কিন্তু একবারও তার ভাইকে ফোন করে বলেনি আমি তোমার জামাইবাবুকে নিয়ে যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে যাবে গো, যাবে আমার সঙ্গে, আমি একটা অসহায় মহিলা, তুমি যাবে, বলেনি সীমাদি অত রাত্রেবেলায় হ্যাঁ শুভদাকে নিয়ে মানে ওখানে ভর্তি করেছে। তার বান্ধবী
ঢালের মতন তার পাশে দাঁড়িয়ে আছে। জয়াদি যে একজন ভিউয়ার্স, সে সীমাদির জন্য ড্রাই ফ্রুট, সীমাদির জন্য নিরামিষ খাওয়ার, এগুলোকে বলে মানবিকতা, এগুলোকে বলে মনুষ্যত্ব, যেগুলো পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না, যেগুলো পুরো সংস্কার অনুযায়ী বংশ পরম্পরায় মানুষের জীবনে আসে, যেটা তোর মধ্যে নেই সেটা প্রমাণ করে দেয় তুই কোন ফ্যামিলি থেকে বিলং করিস, কোথার থেকে উঠে এসছিস, কতটা নরকের কীট, কতগুলো কীট মরলে তোর মতো নরকের কীটের জন্ম হয়। তুই বন্ধু বলেছিলিস একদিন সীমাদিকে, বন্ধু বলেছিলিস, তোর মতন মহিলা বন্ধু তো দূরস্থ, তোর মতন মহিলা কারো শত্রু হওয়ারও যোগ্যতা রাখিস না, কারো শত্রু হওয়ারও যোগ্যতা রাখিস না। মানুষ এই সময় একটা শত্রুকে আঘাত করতে কষ্ট পায়, কিন্তু তুই এতটা অমানবিক, এতটা নিকৃষ্ট মনের একজন মানুষ, আজকের ডেটেও সীমাদির মাংস খাবলে খেতে ইচ্ছা করছে তোর। আজকে সকালে সীমাদির ভিডিওটা দেখিস, আজকে সকালে সীমাদির ভিডিওটা দেখিস, আইসিইউর বাইরে বসে কতটা অসহায়ভাবে কাঁদতে কাঁদতে আজকে মানুষটা লাইভ করেছে, ভিডিও করেছে। তার অর্থের দরকার, তার ছেলে মেয়ে দুটো ছোট ছোট, তোরই মেয়ের বয়সী, তার মেয়ে, তার ছেলে। হ্যাঁ, তোর মেয়ে ননখুকি সাজে ঘুরে বেড়াচ্ছে, তোর মেয়ে ননখুকি সাজে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আর তুই কি বলছিস? সীমাদির ছেলে খাট কাঁপাচ্ছে, সীমাদির ছেলে খাট কাঁপাচ্ছে। ভাই, সে তো বিয়ে করে খাট কাঁপাচ্ছে, তোর মেয়ে বিয়ের আগেই খাট কাঁপানো স্টার্ট করে দিয়েছে। সেটা দেখ, সেটা দেখ। তোর মেয়েকে প্রশ্ন করেছিলিস? একটা আনম্যারিড মেয়ে, হ্যাঁ, তার বয়ফ্রেন্ড নিয়ে ঘরের ভেতরে তোর মুখের সামনে কি করে দরজা বন্ধ করে দিল? দরজা বন্ধ করে ঘরের ভেতরে কি করছিল জিজ্ঞাসা করেছিলিস? করেছিলিস? করিসনি, কারণ তোদের এটাই কালচার। হ্যাঁ, ছেলে মেয়ের সামনে লাল জল খেয়ে উপুর হয়ে পড়ে থাকবি, রাত দুপুর পর্যন্ত লাইভ মারাবি, তারপরে লাল জলের পার্টি করবি, তারপরে সারা দিন, হ্যাঁ, দুপুর 12টা 12:30টার সময় ঘুম থেকে উঠবি। এটা তোর লাইফস্টাইল, এটা তোর লাইফস্টাইল। তুই আবার অন্যের বিশ্লেষণ মারাতে বসিস। কি করে মারাস বিশ্লেষণ? কি করে মারাস বিশ্লেষণ? হ্যাঁ, কতটা ইতর হতে পারে একটা মানুষ, কতটা নোংরা হতে পারে একটা মানুষ। একটা মানুষের এই রকম পরিস্থিতিতেও তার মাংস ছিঁড়ে খেতে ছাড়ছে না। এত হিংসা, এত হিংস্রতা, এত বর্বরতা। আজকে সমাজের যে নরকের কীটগুলো ঘুরে বেড়াচ্ছে, যেগুলো জঙ্গি হানার মতন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কাজ করছে, মানুষকে পোকা মাকড়ের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের মৃত্যু যন্ত্রণা দেখে মানে আনন্দ উল্লাসে মেতে উঠছে, তোর মানসিকতা ঠিক সেরকম, তোর মানসিকতা ঠিক সেরকম। তুই সেই ধরনের একজন মানুষ যে এতটাই নিকৃষ্ট লেভেলের, যার মুখে স্বয়ং ভগবানের নাম সত্যম শিবম সুন্দরম কথাটা তোর মুখে মানায় না। আজকে তোর মতন মানুষের দোয়া মানে প্রার্থনা কোনোটাই ঈশ্বর নেবে না, কারণ তুই এতটা নিকৃষ্ট। তুই মানুষের সামনে এসে তার জন্য প্রার্থনা করছিস, আর তার পেছনে কদিন আগে তুই শুভদাকে নিয়ে আজকে বলছিস সে মানুষটা খুব ভালো, তার আমি একেবারে আরোগ্য কামনা করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠুক, হ্যানা ত্যানা নটঙ্কিবাজি মারছিস। আর কদিন আগে কি বলেছিস? শুভদা নাকি সীমাদির মায়ের সঙ্গে ঘরের ভিতরে ঢুকিয়ে ঠাপাঠাপির কীর্তন করতে গিয়ে আউচ, আর সীমাদি বাইরে থেকে সেই আওয়াজ শুনতো। আর তার মা, তার মানে যখন দরজা দিত তার বর, সীমাদি দৌড়ে গিয়ে দরজা খুলতে গেলে সীমাদিকে লাথি মেরেছে, সীমাদি পড়ে গিয়ে দাঁত ভেঙে গেছে। কোন মুখে কথা বলতে বসিস? হ্যাঁ, আজকে সীমাদির বরের জন্য তুই প্রার্থনা মারাচ্ছিস। হ্যাঁ, লোক দেখানো প্রার্থনা, লোক দেখানো। যদি প্রকৃত মানুষ হতিস না, এই সময় এই রকম পরিস্থিতিতে একটা কথা যদি প্রকৃত মানুষ হতিস বলতে পারতিস না। আজকে একটা মানুষ, একটা মহিলা কতটা অসহায় হতে পারে। তোমরা সবাই শুনেছো যে সীমাদির মেয়ে চাকরিটা ছেড়ে দিয়েছে, কারণ ও MBA করবে। সেই কারণের জন্য, যাতে ওর ডিগ্রিটা বাড়ালে ও যে কাজটা করে সেই কাজটাতে ও আরও একটা ভালো জব পেতে পারে, সেই কারণের জন্য ও কাজটা কিন্তু ছেড়ে দিয়েছে, ছেড়ে পড়াশুনো করছে।
তার পক্ষে কি জানা সম্ভব ছিল যে তার বাবার এই রকম পরিস্থিতি হবে, এই রকম পরিস্থিতি হবে? আর ও বলছে শুভদাকে দিয়ে নাকি, শুভদাকে দিয়ে সীমাদি সমস্ত রকমের কাজকর্ম করিয়েছে। কি কাজকর্ম? না তাকে দিয়ে বাজার হাট করিয়েছে। তা ঘরের পুরুষ মানুষ যে বাজার করতে ভালোবাসে, যে নিজের সংসারটা নিজের হাতে চালিয়ে অভ্যস্ত, সে মানুষটাকে হঠাৎ করে তুমি যদি না করো সে শুনবে? শুনবে? আমার কাকা শ্বশুরের এই রকম ক্রিটিক্যাল কন্ডিশন ছিল, তিনি এরকম শ্বাসকষ্টের পেশেন্ট ছিলেন। আমার কাকি শাশুড়ি তার পিছন মানে হাতের তালুর মধ্যে তার প্রাণটাকে রেখে দিয়েছিল, মানে এমন অবস্থা। তারপরেও এত যত্ন, তারপরেও সে যখনই সুস্থ থাকতো কারো কথা শুনতো না। বাজারে যাবে মনে করলে বাজারে যাবে, সে মানে তার ঘাম, সামান্য ঘাম হলেও সে সহ্য করতে পারতো না। তার শরীরের কন্ডিশন এমন খারাপ ছিল, তার ঘরটা পুরো একটা ছোটোখাটো হাসপাতাল ছিল, কত রকমের যে মেশিন ঘরের মধ্যে বসানো ছিল চিন্তা করতে পারবে না তোমরা। সেইখানে দাঁড়িয়ে সেই মানুষও যখন সুস্থ হতো শুনতো না। যদি বলতো এটা না করতে, কেন আমি কি অসুস্থ নাকি, আমি অসুস্থ, হ্যাঁ তুমি তোমার কাজ করো, এই রকম বলতো। মানে কেউ অসুস্থ এটা বোঝালে বিরক্ত প্রকাশ করতো, আমি সুস্থ, আমি অসুস্থ নই। কেউ যদি বলতো যে আমরা হয়তো আসলে বলতাম কাকা তুমি সরো, আমি এই কাজটা, কেন আমি পারবো, তুমি সরে যাও, এই রকম। কিন্তু সেইখানে দাঁড়িয়ে আজকে যদি সীমাদির কি জানা, মানে সীমাদি কি জানতো যে শুভদাকে কোভিড আক্রান্ত হয়েছে? শুভদা জানতো কি যে শুভদা কোভিড আক্রান্ত হয়েছে? সীমাদি কয়দিন থেকে কিন্তু বলছিল, বারবার বলছিল যে শুভদা কিন্তু মানে কি বলছে, কথা বলছে না, শুভদা চুপ হয়ে গেছে, বারবার সীমাদি বলছিল চুপ হয়ে গেছে, আমার ভালো লাগছে না, ও কেন এত নিশ্চুপ হয়ে গেছে, কোনো কিছু বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে থাকে, আমার খুব কষ্ট হচ্ছে, কি হচ্ছে ব্যাপার, কি হয়েছে ওর, কিসের জন্য এরকম করছে আমি বুঝতে পারছি না। একটা মানুষ কিন্তু ভেতরে ভেতরে যখন শরীরটা মারাত্মক রকমের খারাপ হয় না, সে রিয়ালাইজ করে। আজকে বিশ্বাস করবে না, আমার ছোট ননাস আর কি, আমার দুই ননদই আমার বরের থেকে বড় বয়সে, বড় ননদ যেদিনকে মারা গেল সেই দিনকেই লাস্টবারের জন্য যেবার হাসপাতালে ভর্তি হলো, সেই দিনকেই আমার ছোট ননাসের বড় ভর্তি হলো, একই সাথে পিয়ারলেসে ওরা ভর্তি। এবং ও হাসপাতালে যখন মারা গেল আমার বড় ননদ, সেই সময় আমার ছোট ননাসের বর হাসপাতালে অ্যাডমিট রয়েছে। সেই মেয়েটার কি পরিস্থিতি, যে দিদি তার কাছে প্রাণের থেকেও প্রিয়, সেই দিদি চলে গেছে, তার স্বামী হাসপাতালে ভর্তি, তার বাচ্চাটা 4 থেকে 4.5 বছর বয়স। সেইখানে দাঁড়িয়ে সেই মেয়েটা রাত্রি 11টা 11:30টার সময় আমার বড় ননদ চলে গেছে হাসপাতাল থেকে, ফোন করেছে আপনি শিগগিরই আসুন, আপনার দিদির এই রকম অবস্থা। তার হাজবেন্ড তখন কোথায় ভর্তি? হাসপাতালে ভর্তি। আর সেখানে তার বৃদ্ধ মা, 75-এর ঊর্ধ্বে বয়স তার, সেই মানুষটা রয়েছে। সেই মেয়েটা ওই বাচ্চা নিয়ে হাসপাতালে রাত্রিবেলায় গেছে। এবং সেইখানে পরেই যেদিনকে আমার বড় ননদ চলে গেল, তারপরেই যখন হাসপাতাল থেকে কাজের দিন, মানে আমার বড় ননদের যেদিন কাজ, তখন আমার ছোট ননাসের হাজব্যান্ডের অবস্থা খুব খারাপ। ডাক্তার তখন ক্যান্সার ভাবছে, সন্দেহ করছে, টেস্ট করতে দিয়েছে, টেস্টের রিপোর্ট আসেনি। আমরা সবাই কান্নাকাটি করছি আমার বড় ননদের কাজের দিনকে গিয়ে। তারপরে সেখানে গিয়ে কান্নাকাটি করছি, কথাবার্তা বলছি, এমতো অবস্থায় আমার শ্বশুরের মৃত্যুর খবর আসলো। আমার হাজব্যান্ড ফোন করলো, বাবা নেই। আমি আমার শাশুড়িকে নিয়ে আমার কাঁদতে ওখান থেকে আমরা আসলাম। তারপরে আমরা জানতে পারলাম যে আমার ছোট ননাসের হাজব্যান্ডের ক্যান্সার ধরা পড়েছে, এবং এমন জায়গায় ক্যান্সারটা ধরা পড়েছে, এমন স্টেজে ধরা পড়েছে যেখান থেকে আর আমাদের কিছু করার নেই। এবং তার কেমো চলছে, কিন্তু তার শরীরের কন্ডিশন এতটাই খারাপ যে বর্তমানে যে মানুষটা এই কদিন আগেও তার বাড়িতে যদি তোমাদের নিয়ে যেতে পারতাম দেখতে, শুধু সারা ঘর ভর্তি তার গাছ,
নানান নার্সারিতে ঘুরে ঘুরে এই রকম অসুস্থ শরীরেও সে গাছ কিনেছে, তাকে কোনো সময় বলা যায় না সে শরীর খারাপ। যদি তুমি কোনো রকমভাবে কনসার্ন দেখাও না যে তার শরীর খারাপ, প্রচণ্ড পরিমাণে রেগে যায়, প্রচণ্ড পরিমাণে রেগে যায়। আমি ফিট আছি, আমি ভালো আছি, কি হয়েছে, আমার কিচ্ছু হয়নি তো। এই রকম সেই মানুষ আমার কাকি শাশুড়িকে ডেকে কেমো নিতে গেছে, যেদিনকে এর মধ্যে যে কেমোটা নিতে গেছে 3-4 দিন আগে, বলেছে আমার তো সময় শেষ হয়ে আসছে কাকিমা, তোমরা ওকে দেখো, আমার বাচ্চাটাকে দেখো। ওর বাচ্চাটা 4.5 বছর বয়স। একটা মানুষের বাড়ির লোকের যখন খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় আর তার কাছের মানুষটা সেই যন্ত্রণাটা দেখে কিন্তু তাকে রিলিফ দিতে পারে না, তার যন্ত্রণা যে কি, যাদের জীবনে সেটা না ঘটেছে তারা ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। কেন বললাম, এই সব জানোয়ারদের দেখে সেটা মনে হয়, সত্যি উপলব্ধি করতে পারে না। বিশ্বাস করুন, যদি করতে পারতো না আজকে সীমাদিকে এইভাবে মাংস ছিঁড়ে খেতে পারতো না, এইভাবে মাংস ছিঁড়ে খেতে পারতো না। তার অন্তরাত্মা কেঁপে উঠতো, অন্তরাত্মা কেঁপে উঠতো, যেটা এর ওঠেনি। আর এখানেই প্রমাণিত হয় ও কত বড় নিকৃষ্ট শ্রেণীর মানুষ, মানব সমাজের সব থেকে নিকৃষ্ট জীব, ভগবানের সমাজের নিকৃষ্টতম জীব, মানুষ নামের কলঙ্ক। ও হচ্ছে ভগবানের নিকৃষ্টতম একটা জীব, যে মানুষ রূপে জন্মগ্রহণ তো করেছে কিন্তু মানুষ হতে পারেনি, সে মানুষ হতে পারেনি। এই ধরনের মানুষরা মানুষের বন্ধু রূপেও ক্ষতিকারক, মানুষের শত্রু রূপেও ক্ষতিকারক। আজকে এই যে ভাই 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 করছে না, হ্যাঁ, ভাইকে দেখবেন জবের থেকে সীমাদি আউট হয়েছে আর এই জানোয়ার এই ননখোকার পাশে গিয়ে উদয় হয়েছে, সেদিন থেকে ননখোকা দেখবেন ননখোকার সমস্ত কিছু ডুবে গেছে। হ্যাঁ, আজকে সীমাদি কি বলেছিল তার ভাইকে যাওয়ার জন্য? সাধারণ মানুষ বলছে তোমার তো দাঁড়ানো উচিত ছিল, যে মানুষটা তোমার বিপদে তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, তোমার তো একবার হলেও খবর নেওয়া উচিত ছিল, যেতে না পারলেও একটা ফোন করা উচিত ছিল। যখন গাতন খেয়েছে তখন পরের দিন ননখোকার বাবা ফোন করেছে সীমাদিকে। কি দরকার ছিল ভাইকে বলতিস, কাকুকে বলতিস, দরকার নেই। সীমাদিকে দিদি মনে করেনি, তাহলে ফোটাটা কেন নিল রে? এই জানোয়ার, ফোটা নিল কেন তোর বোন? তোর ভাই ফোটা নিল কেন? সীমাদিকে প্রয়োজন ছিল তখন না? সীমাদির ফেস ভ্যালুটাকে কাজে লাগানো দরকার ছিল, নিজেকে নিট অ্যান্ড ক্লিন মানে প্রমাণ করার জন্য সীমাদির প্রয়োজনটা ছিল, তাই না? তাই সেই কারণের জন্য সীমাদিকে তখন ধরা হয়েছিল। কত বড় নোংরা তোরা, কত বড় নোংরা তোরা, আবার নিজেদেরকে মানুষ বলিস। মানে সত্যি কথা বলতে না, এদের যত দেখছি আমি অবাক হয়ে ভাবছি এ মানুষকে মাতাল বলে, নিজে পার মাতাল হয়ে মানুষকে মাতাল বলে, যে মাতাল হয়ে মানুষকে মাতাল বলে, অন্যকে বলে মাতাল। হ্যাঁ, অথচ দেখুন এ একজন মানে কি বলবো, মানে বিবাহ উপযুক্ত একজন মেয়ের মা, সেখানে দাঁড়িয়ে এর লাল জলের পার্টি এমন চলে, কোনো লাল জল টেস্ট করা থেকে এর বাদ নেই। কোন লাল জলের টেস্ট কি, কোনটার সঙ্গে কি চাট খায়, কি খেতে হয়, হ্যাঁ, সমস্ত কিছু নখদর্পণে, একদম সমস্ত কিছু নখদর্পণে। কোন মানে কি বলবো, ভালো হাউসওয়াইফের এই রকম গুণাবলী দেখেছেন আপনারা? একটু লিখবেন তো, দেখেছেন? আপনার মা, আপনার কাকিমা, হ্যাঁ, পাড়াতুতো, মানে যারা একেবারে ঘোরতর সংসার জীবন খুব সুস্থভাবে সুন্দরভাবে পালন করছে, তাদের মধ্যে দেখেছেন এরকম? হ্যাঁ, লাল জলের ফোয়ারার কোন লাল জলের কি টেস্ট, কার সঙ্গে কি চাট যায়, সমস্ত দেখবেন। ওর মতন এত জ্ঞান আপনাকে কেউ দিতে পারবে না। সে আবার অন্য আরেকজনকে বলছে সে নাকি লাল জলের মানে নেশাখোর, মাতাল। সে মাতাল, মানে হাস্যকর লাগে এদেরকে যত দেখি, হাস্যকর লাগে। যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল। ওর মতন জানোয়ার, ওর মতন ইতর নচ্ছার বজ্জাত
যার শিক্ষার অভাব, যার বাবা মার যে সুশিক্ষা পায়নি, কতটা নরকের কীট। দেখুন আজকে নিজের শাশুড়ির প্রতি ও কোনো দায়িত্ব কর্তব্য পালন করে না। ও উচ্ছৃঙ্খল জীবনযাপন পালন করবে বলে ওর যে পৈতৃক ভিটে ওর স্বামীর, সেখানে ফ্ল্যাট থাকা সত্ত্বেও শাশুড়িকে একা রেখে ও এইভাবে বেলেল্লাপানা করবে বলে স্বামী নিয়ে এসে আলাদা ফ্ল্যাট ভাড়া করে নিয়ে এসে উঠেছে এবং সেখানে এসে এই নোংরামিগুলো করে। আর সেই ভদ্রমহিলা দিনের পর দিন তার ছেলে ছাড়া একা একা পড়ে থেকে দেখেছে যে কি যন্ত্রণার লাইফ তাকে লিড করতে হচ্ছে। তখন তার মেয়ে তার মাকে তার কাছে নিয়ে গেছে, কারণ তার মেয়ের তো একটা দায়িত্ব আছে, ছেলের দায়িত্ব ছেলে উপেক্ষা করতে পারে কিন্তু মেয়েরা পারে না। তাই মেয়ে মাকে নিয়ে চলে গেছে যে তুমি আমার কাছে এসে থাকো। আর সেইটা নিজের অপকীর্তি ঢাকার জন্য কি বলে, আমার ননদ আমার শাশুড়িকে ছাড়া থাকতে পারে না, তাই আমার শাশুড়িকে ও নিয়ে গেছে। ও ভাবে কি ও একা চালাক আর বাদ বাকি সবাই সি লিখে ঘুরছে। তো যাই হোক বন্ধুরা, এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।